হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ইয়োর চ্যানেল টিউন অফ ফিজিক্স। আমি শুভদীপ স্যার। আজকের ক্লাস 12-এর তড়িৎ প্রবাহের জন্য চৌম্বক ক্ষেত্রের দ্বিতীয় ক্লাস। এই ক্লাসে আমরা বায়ো-সাভার্ট সূত্রের একটি প্রয়োগ নিয়ে আলোচনা করব। একটি দীর্ঘ ঋজু পরিবাহীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহের জন্য তার চারপাশের যে কোনো বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান ও অভিমুখ কি হয় তার ক্যালকুলেশন। তো এখান থেকে আমরা যে ফর্মুলা পাবো সেই ফর্মুলাকে অ্যাপ্লাই করে আবার অনেক ইম্পর্টেন্ট অঙ্কও হয়, যেগুলো যেই মেন নিট বা বোর্ডের পরীক্ষাগুলোতে এসে থাকে। সেরকমই দুটো অঙ্ককে আমরা আজকে সলভ করব। তাহলে আজকের ক্লাস থেকে ফিজিক্সের কনসেপ্ট তো শিখছই, তার সাথে সাথে প্রবলেম সলভ করার টেকনিক বা ট্রিক্স সম্পর্কেও জানবে। আজকের ক্লাসটা খুব ইম্পর্টেন্ট। তবে আজকের টপিকে যাওয়ার আগে তোমাদের বলবো, যারা এখনো পর্যন্ত বায়ো-সাভার্ট ল এর প্রথম ক্লাসটা আমরা দেখোনি, ওই ক্লাসে আমরা বায়ো-সাভার্ট ল সম্পর্কে বলেছি। লটা কি, লটার ভেক্টর রূপ, লটার স্কেলার রূপ, ডিরেকশন সম্পর্কে বলেছি, ম্যাগনেটিক ফিল্ড ডিরেক্টেড কোন দিকে হয়, এই সম্পূর্ণ প্রাথমিক ধারণাগুলো দিয়ে রেখেছি। ওই ক্লাসটা দেখে আজকের ক্লাসটা দেখলে অনেক বেশি সুবিধা হবে, কারণ আজকে ওই ফর্মুলাটাকেই ডাইরেক্ট আমি ইউজ করব। তাহলে যারা দেখেছো তাদের তো সুবিধা হবেই, আর যারা দেখোনি তাদেরকে বলবো ওপরের আই বাটনটাকে ক্লিক করে আগে ফার্স্ট ক্লাসটা দেখে নাও, তারপর আজকের ক্লাসটা দেখো, তোমাদের অনেক বেশি সুবিধা হবে। আর যারা এখনো টিউন অফ ফিজিক্স চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তোমাদেরকে বলবো অবশ্যই টিউন অফ ফিজিক্স চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর পাশে দেওয়া বেল আইকনটাকে ক্লিক করে নাও, কারণ ফিজিক্সের ওপর কন্টিনিউয়াস বেসিসে আমি টপিক একটার পর একটা দিতে থাকি। তাহলে তোমাদের ফিজিক্সটা ভালো করে তৈরি হবে, অনেক উদাহরণ থাকে সেখানে, অনেক অঙ্ক থাকে, তোমাদের ফিজিক্সটা ভালো করে বুঝতে পারবে। তাহলে চলো তাহলে আজকের ক্লাসে চলে যাই। একটি দীর্ঘ ঋজু পরিবাহীর জন্য তার পার্শ্ববর্তী অঞ্চলের কোনো বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান নির্ণয়। তো দেখো, এখানে আমি একটা তারকে ধরেছি, সেই তারটা স্ট্রেট দেখতে পাচ্ছি, তার মানে ঋজু এবং বেশ লম্বা। তাহলে দীর্ঘ ঋজু পরিবাহী বুঝতে পারছি, এর মধ্যে দিয়ে আই তড়িৎ প্রবাহ হচ্ছে। তার জন্য এই চারপাশে একটা চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হবে। এই চৌম্বক ক্ষেত্রের মধ্যে একটি পি বিন্দুকে আমি চুজ করে নিয়েছি, যেটা এই তারের ডান দিকে আছে। এখন পি বিন্দু থেকে ওই তার পর্যন্ত একটা লম্ব অঙ্কন করেছি, কাল্পনিক লাইন এঁকেছি, যার দূরত্ব ধরে নিয়েছি ডি। এই পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্র যেটা আমরা নির্ণয় করব সেটাকে আমরা বিপি বলবো, কারণ চৌম্বক ক্ষেত্রের সিম্বল আমরা জানি বি। এখন যেহেতু বিভিন্ন পয়েন্টে ক্যালকুলেশন করতে হবে আমাদেরকে, তো একটা নির্দিষ্ট পয়েন্টের জন্য আমরা এই সিম্বলটাকে একটু নতুন নাম দিয়ে বলবো, বিপি বললাম। ঠিক আছে, এবার যদি আমাদের চৌম্বক ক্ষেত্র নির্ণয় করতে হয় তাহলে বায়ো-সাভার্ট ল তো ইউজ করতেই হবে। বায়ো-সাভার্ট ল যেটা আমরা শিখেছিলাম, সেখানে কোনো একটা ক্ষুদ্র অংশের জন্য, মানে যেটাকে কারেন্ট এলিমেন্ট বলে, সেই কারেন্ট এলিমেন্টের জন্য কোনো বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান শিখেছিলাম যে ডিবি ইকুয়ালস টু μ0/4π I dl সাইন থিটা ডিভাইডেড বাই আর স্কোয়ার। তো এখানে সেই ডিএলটা দেখতে পাচ্ছি, আরটাও বুঝতে পাচ্ছি, কিন্তু এখন এই ডিএল এর জন্য না, পুরো তারের জন্য নির্ণয় করব। তাহলে এই পুরো বিষয়টাকে আমাদের ইন্টিগ্রেট করতে হবে, এবং তাহলেই ফর্মুলাটা হয়ে যাবে বি ইকুয়ালস টু μ0/4π ইন্টিগ্রেশন আই ডিএল সাইন থিটা বাই আর স্কোয়ার। ওকে, এবার দেখো, এর মধ্যে এই যে সমীকরণটা আমরা পেয়েছি, এই সমীকরণের মধ্যে অনেকগুলো ভেরিয়েবল আছে। প্রথম ভেরিয়েবল কি? প্রথম ভেরিয়েবল হচ্ছে এল। এই পি পয়েন্ট থেকে যে লম্বটা আমরা এঁকেছি সেটা তারকে যে বিন্দুতে ছেদ করছে, এখানে এই বিন্দুটা, এই বিন্দু থেকে আমরা ওই যে ক্ষুদ্র দৈর্ঘ্য ডিএল চুজ করে নিয়েছি, সেই পর্যন্ত দূরত্বটাকে আমি এল বললাম। ঠিক আছে, তাহলে এই ক্ষুদ্র অংশটা যত ওপরে উঠবে তত এই এল এর মান বাড়তে থাকবে, বা এই ক্ষুদ্র অংশটা যদি নিচে চলে আসে তাহলে এল এর মান অপোজিট দিকে বাড়ছে, তাহলে আগের অপোজিট মানে নেগেটিভ ধরতে হবে। তাহলে এল ভ্যারিয়েবল, কন্টিনিউয়াসলি এল এর মান চেঞ্জ হচ্ছে, তাহলে এল চেঞ্জ হচ্ছে। আবার দেখো, এই আরটাও সাথে সাথে চেঞ্জ হবে। এই ছোট্ট ক্ষুদ্র ডিএল থেকে পি বিন্দু পর্যন্ত যে দূরত্ব আর, সেটার ভ্যালু কেন চেঞ্জ হচ্ছে? কারণ এই ডিএলটা যত ওপরে উঠবে তত আর বড় হবে, এদিকে নামলে আরটার মান চেঞ্জ হবে, তাহলে আর আরেকটা ভেরিয়েবল, এবং থিটাও সাথে সাথে পরিবর্তন হবে। তার আর আর এর মধ্যেকার কোণ, সেটাই তো থিটা। তাহলে তিনটে ভ্যারিয়েবল, এই ইকুয়েশনের তিনটে ভ্যারিয়েবল নিয়ে আমাদের সলভ করতে হবে। অসম্ভব কাজ, তিনটে ভ্যারিয়েবলের জন্য তিনটে ইকুয়েশন লাগে, আমরা জানি। তাহলে তিনটে ইকুয়েশন তো নেই, তাহলে এখানে উপায় কি? এখানে এই তিনটে ভেরিয়েবলকে আমরা যদি কেবলমাত্র ওয়ান ভেরিয়েবলে ট্রান্সফার করে দিতে পারি, একটা মাত্র ভেরিয়েবল থাকবে, তাহলে একটা ইকুয়েশন থেকে আমরা অনায়াসে সলভ করে নিতে পারবো। তাহলে এখানে ওই একটা ভেরিয়েবল কাকে চুজ করব? তো দেখি এখানে ফিক্সড ভ্যালুগুলো কি আছে।
ডি হচ্ছে একটা ফিক্সড ভ্যালু, ডি এর মান চেঞ্জ হয় না। আই তড়িৎ প্রবাহ মাত্রা, সেটাও চেঞ্জ হয় না। তাহলে দুটো ফিক্সড ভ্যালু আছে। আর এখানের কোণটাকে আমি ফাই ধরে নিলাম, ঠিক আছে। এই ফাইটা এখানে একটা ভেরিয়েবল, এই ডিএলটা যত উপরে উঠবে ফাই এর মান ভ্যালু চেঞ্জ হবে। এদিকে নামে যদি ফাই এর ভ্যালু চেঞ্জ হবে, আগের অপোজিট হবে, সেটাকে নেগেটিভ ধরবো। তাহলে ভেরিয়েবল আমরা দেখতে পাচ্ছি একটা ফাই। আর কনস্ট্যান্ট কোনগুলো পেলাম? ডি আর আই। তাহলে আই ডি এরা হচ্ছে কনস্ট্যান্টস, অ্যান্ড ফাই এটা হচ্ছে ভেরিয়েবল। তাহলে এই এল আর আর থিটা এইগুলোকে যদি আমরা এই আই ডি আর ফাইতে ট্রান্সফার করে দিতে পারি কোনোভাবে, তাহলে কি হবে? তাহলে আর আমাদের এই ইকুয়েশনটায় ভেরিয়েবলের একাধিক পার্ট থাকছে না, একটাই ভেরিয়েবল থাকবে, শুধুমাত্র ফাই, আর বাকিগুলো কনস্ট্যান্ট বলে ইন্টিগ্রেশনের বাইরে চলে আসবে। ওকে, চলো এর পরেরটা দেখি। এবার আমরা এই চলরাশিগুলোকে একটা ভেরিয়েবলে ট্রান্সফার করব। তো তার জন্য আমি করছি কি, এখানে এই যে ট্রায়াঙ্গেলটা আমরা পেয়েছি, এই ট্রায়াঙ্গেলটাকে আরেকবার আঁকছি বোঝানোর সুবিধার জন্য। এই ট্রায়াঙ্গেলের এই দৈর্ঘ্যটা হচ্ছে এল, এটা ডি, এই কোণটাকে আমি ফাই ধরে নেব, এটা থিটা, এটা আর। তাহলে দেখো সমকোণী ত্রিভুজ, তাহলে ট্যান ফাই ইকুয়ালস টু লম্ব বাই ভূমি, দ্যাট ইজ এল বাই ডি। সো এল ইকুয়ালস টু ডি ট্যান ফাই। দেখো এল ভেরিয়েবলটা চলে আসলো একটা কনস্ট্যান্ট আর একটা ভেরিয়েবল ফাইতে, ঠিক আছে। এবার আরটাকে চেঞ্জ করতে হবে, তাহলে ডি দিয়ে চেঞ্জ করব, কারণ ডিটা তো কনস্ট্যান্ট। তাহলে ভূমি বাই অতিভুজ, তাহলে চলো লিখি কস ফাই। কস ফাই ইকুয়ালস টু ভূমি ডি বাই আর, সো আর ইকুয়ালস টু ডি ডিভাইডেড বাই কস ফাই, দ্যাট ইজ ডি সেক ফাই। তাহলে আবার দেখো আরটা চলে আসলো ডি সেক ফাই, ডিটা আবার কনস্ট্যান্ট, ফাই একটা ভেরিয়েবল। ওকে, আর এই যে থিটা এটাও তো ভেরিয়েবল, তাহলে একে ফাইতে ট্রান্সফার করব। দেখতে পাচ্ছি যে এখানে যে ট্রায়াঙ্গেলটা তৈরি হয়েছে সেই ট্রায়াঙ্গেলটা সমকোণী ত্রিভুজ, তাহলে থিটা প্লাস 90 ডিগ্রি, দিস ইজ 90 ডিগ্রি, প্লাস ফাই is equals to 180 degree. So theta equals to 180 minus 90 minus phi, that is 90 degree minus phi. তাহলে দেখো এল ভেরিয়েবল ছিল, আর ভেরিয়েবল ছিল, থিটাও ভেরিয়েবল ছিল, এবং সবকটা একটা মাত্র ভেরিয়েবলে ট্রান্সফার হয়ে গেছে, ফাই ফাই ফাই। এবং সাথে কারা আছে? কনস্ট্যান্ট আছে, যেগুলো ইন্টিগ্রেশনের বাইরে বেরিয়ে যাবে। ওকে, তাহলে এগুলোকেই আমি এখন ওপরে লিখে নিয়েছি। L equals to D tan phi, R equals to D sec phi, and theta equals to 90 degree minus phi. তাহলে এই সমীকরণটার নতুন রূপ কি হলো সেটা যদি আমরা লিখি, সেটা হয়ে গেল B equals to mu 0 by 4 pi, আইটা কনস্ট্যান্ট প্রথম থেকেই বাইরে চলে গেল ইন্টিগ্রেশনের ভেতরে, তাহলে DL আছে। এখন DL লিখতে গেলে কি করে করব? এখানে তো L equals to D tan phi আছে, তাহলে ক্যালকুলেশন করে নি। L equals to D tan phi যদি হয়, একে ডেরিভেটিভ করলে DL equals to D sec square phi d phi পেয়ে গেলাম। তাহলে ওই জায়গায় লিখে দিই D sec square phi d phi, এটাকে ব্র্যাকেটের মধ্যে রাখি। এরপর আছে কি সাইন থিটা, তাহলে থিটাটাকে 90 ডিগ্রি মাইনাস ফাইতে ট্রান্সফার করে দিই, তাহলে সাইন 90 ডিগ্রি মাইনাস ফাই ডিভাইডেড বাই আর স্কোয়ার। এখন আর স্কোয়ার কি আছে? ডি সেক ফাই, তাহলে ডি স্কোয়ার সেক স্কোয়ার ফাই। তাহলে এখানে দেখো কাটাকুটি হয়ে যাচ্ছে, সেক স্কোয়ার ফাই কেটে গেল, আর এখানে ডি আছে আর এখানে ডি স্কোয়ার, তাহলে শুধুমাত্র তলায় ডি পড়ে থাকছে। তাহলে ফাইনালি ফর্মুলাটা কি হলো? মিউ 0 আই ডিভাইডেড বাই 4 পাই ইন্টিগ্রেশন, ওপরে থাকছে সাইন 90 ডিগ্রি মাইনাস ফাই, দ্যাট ইজ কস ফাই টি ফাই ডিভাইডেড বাই ডি। তো ডিটাকেও কনস্ট্যান্ট বলে বাইরে আমরা নিয়ে চলে যাই, এটা মুছে দিই, এই পার্টটা থাকছে না। তাহলে মিউ 0 আই বাই 4 পাই ডি ইন্টিগ্রেশন কস ফাই ডি ফাই। ভেরিয়েবল কটা হলো? একটা মাত্র ভেরিয়েবল। দেখো কত সোজা হয়ে গেল, তাই না? এবার এটাকে সলিউশন করতে যদি আমরা পারি তাহলেই আমরা ভ্যালু পেয়ে যাব ওই পি পয়েন্টের কি হয়। তো এখানে যে তারটা আছে
সেই তারটা কিন্তু একটা নির্দিষ্ট দৈর্ঘ্যের, ইনফাইনাইট নয়। তাহলে এর এন্ড পয়েন্ট দুটো যেহেতু আমরা বুঝতে পারছি, সেক্ষেত্রে এই লিমিটগুলো একটা আমাদের ক্যালকুলেশন করে নিতে হবে। চলো আমরা লিমিট ক্যালকুলেশন করে নিই। লিমিট ক্যালকুলেশন করার জন্য আমরা ওই পি পয়েন্ট থেকে দুটো এন্ড পর্যন্ত লাইন ড্র করলাম। এবার এই লাইনগুলো কি অ্যাঙ্গেল করছে সেই অ্যাঙ্গেলটা ক্যালকুলেশন করতে হবে, তাহলে সেগুলোই তো আমার লিমিট হবে এখানে। তো ধরলাম এই অ্যাঙ্গেলটা, সেটাকে আলফা ধরলাম, আর এই অ্যাঙ্গেলটাকে আমি বিটা ধরলাম। এখন এই লাইন, ইয়েলো লাইন যেটাকে আমরা দেখতে পাচ্ছি, পি পয়েন্ট থেকে পারপেন্ডিকুলার যে লাইনটা, যেটার দূরত্ব হচ্ছে ডি, তার রেসপেক্টেই সমস্ত হিসাব করছি আমরা। তো এলটাকে ওই রেসপেক্টে হিসাব করেছিলাম, তাহলে অ্যাঙ্গেলটাকে ওই রেসপেক্টে হিসাব করি। তাহলে ওপরের দিকটাকে আমি যদি পজিটিভ বলি, নিচের দিকটাকে আমরা নেগেটিভ বলবো, ঠিক আছে? তাহলে ওপরের দিকটাকে প্লাস আলফা যদি বলি, নিচের দিকটাকে আমরা মাইনাস বিটা বলছি। বোঝা যাচ্ছে? ওপরের দিকটাকে আমরা পজিটিভ ধরছি, দিস ডিরেকশন ইজ টেকেন টু বি পজিটিভ অ্যান্ড দিস ডিরেকশন ইজ টেকেন টু বি নেগেটিভ, তাই মাইনাস বিটা। তাহলে এই লিমিটগুলো এবার বসিয়ে দিই, কারণ এই এন্ড পর্যন্ত হচ্ছে প্লাস আলফা, এই এন্ড পর্যন্ত হচ্ছে মাইনাস বিটা। তাহলে আমরা ইন্টিগ্রেট করছি কোথা থেকে কোথা পর্যন্ত? মাইনাস বিটা থেকে প্লাস আলফা পর্যন্ত। সো মিউ জিরো আই বাই 4 ডি ইন্টিগ্রেশন ফ্রম মাইনাস বিটা টু প্লাস আলফা কস ফাই ডি ফাই। ওকে, এবার ইন্টিগ্রেশন করা তো একদম সোজা। মিউ জিরো আই বাই 4 ডি কস ফাই এর ইন্টিগ্রেশন করলে হয় সাইন ফাই আলফা মাইনাস বিটা। এবার সাইন ফাই এর মধ্যে লিমিটগুলো যদি বসাই, মিউ জিরো আই বাই 4 ডি, এটাই হয়ে যাচ্ছে সাইন আলফা মাইনাস সাইন মাইনাস বিটা। এখন আমরা জানি সাইন মাইনাস বিটা যদি হয়, ওই মাইনাসটা সামনে চলে আসে, সাইনের ভেতর থেকে বাইরে চলে আসে। সো আমরা এটাকে লিখতে পারি সাইন বিটা, ভেতরের মাইনাসটা বাইরে চলে এসে এই মাইনাসটাকে প্লাস করে দিল। ফলে ফাইনালি পি পয়েন্টে যে ম্যাগনেটিক ফিল্ড আমরা পেলাম, তার ভ্যালু কি হলো? বিপি ইকুয়ালস টু মিউ জিরো আই বাই 4 ডি ইন্টু সাইন আলফা প্লাস সাইন বিটা। মনে থাকে জানো, এখানে আমরা মাইনাসটাকে ধরে নিয়েই সলিউশন করে নিয়েছি। তাই এরপরে ধরো যখন এই কোণটা একটা কিছু বলে দেবে, তোমরা ধরো বার করলে এটা পড়লো 50 বেরোলো, ঠিক আছে? তো 50 ডিগ্রি বেরোলো, তোমরা আর ওটাকে মাইনাস 50 ডিগ্রি ধরবে না, কারণ আমি অলরেডি মাইনাস ধরে এই সলিউশনটা বার করে এটা পজিটিভ বেরিয়েছে। তাই আর মাইনাস 50 ডিগ্রি ধরবে না, কেবলমাত্র 50 ডিগ্রি ধরবে। বোঝা গেল ব্যাপারটা? চলো এবার যদি আমরা এটাকেই ইনফাইনাইট ওয়্যারের জন্য করতে যাই, তাহলে কিভাবে ক্যালকুলেশন করব? তো অলরেডি আমরা ফর্মুলাটা পেয়ে গেছি। পি পয়েন্টে চৌম্বক ক্ষেত্রের মান একটা ফাইনাইট দৈর্ঘ্যের তারের জন্য, যার এন্ড দুটোতে দুটো ডিফারেন্ট অ্যাঙ্গেল হচ্ছে, একদিকে আলফা আর একদিকে বিটা হচ্ছে, সেক্ষেত্রে এটা হয়। অসীম দৈর্ঘ্য হলে কি হবে বুঝতে পারছি। অসীম দৈর্ঘ্য যদি হয় যে এই কোণটা এখান থেকে স্টার্ট হচ্ছে, অসীম দৈর্ঘ্য মানে অনেক ওপরে গিয়ে শেষ হচ্ছে, তাহলে এই পি পয়েন্ট থেকে ওই পয়েন্ট পর্যন্ত যদি আমি স্ট্রেট লাইন আঁকতাম, সেই স্ট্রেট লাইনটা এরকম হতো, অনেক দূরে শেষ হচ্ছে। ঠিক এদিকেও তাই অনেক দূরে শেষ হচ্ছে। তাহলে অ্যাঙ্গেলটা কত হতো? দুদিকে আলফা এক্ষেত্রে 90 ডিগ্রি হতো, বিটাও কত হতো? 90 ডিগ্রি হতো। তাহলে এই ফর্মুলার মধ্যে আলফা দ্যাট ইজ 90 ডিগ্রি, বিটা দ্যাট ইজ অলসো 90 ডিগ্রি, এদের ভ্যালু যদি বসাই, সো সাইন আলফা আর সাইন বিটা দুটোর ভ্যালুই কি হবে? 1 হবে। সো বিপি ইকুয়ালস টু মিউ জিরো আই বাই 4 ডি ইন্টু 2, সাইন আলফার জন্য 1, সাইন বিটার জন্য 1, সো 2। ফাইনালি ফর্মুলা হলো কি? মিউ জিরো আই বাই 2 ডি, দ্যাট ইজ দ্য ভ্যালু অফ ম্যাগনেটিক ফিল্ড অ্যাট দ্য পয়েন্ট পি ডিউ টু এ ইনফাইনাইট ওয়্যার, ইনফাইনাইট স্ট্রেট ওয়্যার। বোঝা গেল তো ব্যাপারটা? আর কোনো অসুবিধা নিশ্চয়ই নেই। তাহলে আমরা দুটো ফর্মুলা পেলাম। যদি ফাইনাইট ওয়্যার হয় তাহলে বিপি ইকুয়ালস টু মিউ জিরো আই বাই 4 ডি সাইন আলফা প্লাস সাইন বিটা। এখানে আমি আলফা কোণ আর বিটা কোণকে চুজ করে নিচ্ছি এই পি পয়েন্টের রেসপেক্টে। এই পি পয়েন্ট থেকে তারের ওপর যে লম্বটা টানছি, সেই লম্বের রেসপেক্টে আলফা কোণটাকে ওপরের দিকে আর বিটা কোণটাকে নিচের দিকে চুজ করছি। যখন এটা ইনফাইনাইট ওয়্যার হচ্ছে, তখন এই আলফাই 90 ডিগ্রি, বিটাও 90 ডিগ্রি হওয়ার জন্য এই ফর্মুলাটাই হয়ে যাচ্ছে মিউ জিরো আই বাই 2 ডি।
আর কোনো প্রবলেম নেই আশা করছি। তাহলে দেখো, দুটো যে ফর্মুলা পেলাম তার থেকে আমরা যদি বলি যে চৌম্বক ক্ষেত্রের মান কোন কোন বিষয়ের ওপর ডিপেন্ড করে আছে বলো তো দেখি। বি এর মান ডিপেন্ড করে আছে 1 নম্বর আই এর ওপর, আই এর সাথে প্রপোর্শনাল। তড়িৎ প্রবাহ মাত্রা যদি বাড়ে তাহলে এই পি পয়েন্টেই চৌম্বক ক্ষেত্রের মান তত বাড়তে থাকবে। এটা তো সিম্পল, বোঝা যাচ্ছে। সেকেন্ড ডি এর সাথেও ডিপেন্ড করছে, বাট ইনভার্সলি, দূরত্বের সাথে। মানে পি পয়েন্টটা এই তারের থেকে যত দূরে হবে চৌম্বক ক্ষেত্রের মান তত কমবে, তারের যত কাছে হবে চৌম্বক ক্ষেত্রের মান তত বাড়বে। ঠিক আছে তো? এবার ধরো এই পয়েন্টটা এদিকে আস্তে আস্তে তারের ওপরে চলে আসলো, তাহলে কি এই ম্যাগনেটিক ফিল্ডের মান অসীম হয়ে যাবে ওখানে? না। এর ব্যাপারে আমি বায়োসাভার্ট ল পড়ানোর সময় বলে দিয়েছিলাম যে তারের ওপরে কোনো বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান ওই তারের কারেন্টের জন্যই শূন্য হয়। তাহলে এটা কিন্তু খেয়াল রেখো। তাহলে দূরত্ব যত বাড়ছে চৌম্বক ক্ষেত্রের মান তত কমছে, দূরত্ব যত কমছে চৌম্বক ক্ষেত্রের মান বাড়ছে, বেশ ঠিক আছে। বাট ওই পয়েন্টটা তারের ওপর যখন চলে আসছে সেই পয়েন্টে কিন্তু চৌম্বক ক্ষেত্র নেই। তারের ওপরে ওই তারের কারেন্টের জন্য চৌম্বক ক্ষেত্রের মান শূন্য। খেয়াল থাকে যেন ব্যাপারটা। তো থার্ড, আর কার ওপর ডিপেন্ড করছে? আর ডিপেন্ড করছে ওই তারের চারপাশে কি মাধ্যম আছে, মিডিয়াম। দেখো, মিডিয়ামটা যদি বায়ু মাধ্যম হয় তাহলে μ0 হয়। মিডিয়ামটা বায়ু মাধ্যম ছাড়া অন্য কোনো মাধ্যম হয় যদি, তাহলে ওই μ0 চেঞ্জ হয়ে যায়, সেক্ষেত্রে চৌম্বক ক্ষেত্রের মানও চেঞ্জ হয়ে যাবে। বোঝা গেল ব্যাপারটা? এবং ফাইনালি আরেকটা বিষয়ের ওপরও ডিপেন্ড করছে, সেটা যদি ফাইনাইট ওয়্যার হয়, যদি তারটার দৈর্ঘ্য নির্দিষ্ট হয় তাহলে তারটার দৈর্ঘ্য কতটা সেই দৈর্ঘ্যের ওপর ডিপেন্ড করে এই অ্যাঙ্গেলটা ক্যালকুলেশন করে নিতে হয়। তার ফলে সাইন আলফা সাইন বিটার মান ডিফারেন্ট হয়, তো পি এর মধ্যে ম্যাগনেটিক ফিল্ডের মানও ডিফারেন্ট হবে। ওকে, আর কোনো অসুবিধা নেই আশা করছি। এবার বি এর অভিমুখ, বি কোন দিকে কাজ করবে, তো এর সম্পর্কে ম্যাক্সওয়েলের রাইট হ্যান্ড রুল থেকে আমরা ধারণা পাই যে যেদিকে তড়িৎ প্রবাহ হচ্ছে সেই দিকে বুড়ো আঙুলটাকে ধরতে হবে এবং ডান হাতের বুড়ো আঙুলটাকে ধরতে হবে। তাহলে ওর 4টে আঙুল যেভাবে মুভ করছে চৌম্বক ক্ষেত্রের অভিমুখও সেই দিকে হবে, বৃত্তাকার ভাবে হবে। তাহলে পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের অভিমুখ ভেতরের দিকে, তাই আমি এখানটায় ক্রস দিচ্ছি। আর এইখানে অভিমুখ কি হবে? তারের বাঁ দিকে অভিমুখ বাইরের দিকে, তোমাদের দিকে চলে আসছে। মানে ম্যাগনেটিক ফিল্ডটা এই ক্রসের দিকে বোর্ডের ভেতরের দিকে ঢুকছে এবং তারপর বোর্ড থেকে এই ডট দিয়ে বাইরে বেরিয়ে আসছে, এরকম ভাবে হচ্ছে। এই সম্পর্কে ম্যাক্সওয়েলের রাইট হ্যান্ড রুল আমাদের জন্য বেস্ট, ওটা মনে রাখলে আর কোনো অসুবিধাই নেই ডিরেকশন নিয়ে। তো ভ্যালুও জেনে গেলাম, ডিরেকশন সম্পর্কেও বুঝে গেলাম। এবার যদি অঙ্ক আসে এর ওপর থেকে, এই ফর্মুলার তো পেয়েই গেছি, এই ফর্মুলাটাকে কিভাবে অ্যাপ্লাই করব, কি ট্রিক্স আছে সেগুলো সম্পর্কে আমি বলবো। ধরো, তাহলে এই তারের দৈর্ঘ্য থেকে বিষয়টাকে ক্যালকুলেশন করতে হবে। কিরকম দেখো, পয়েন্টটা যেহেতু এখন এখানে আছে পি পয়েন্টটা, তাহলে আলফা কোণটা কি? আলফা কোণটা, লাইনটা কিরকম হচ্ছে, যেহেতু এন্ড পয়েন্ট এটাই, তাহলে আলফা কোণ নেই 0 ডিগ্রি। কিন্তু বিটা কোণ, বিটা কোণটা তো এইটা হবে। এই বিটা কোণটাকে ক্যালকুলেশন করার জন্য তোমরা এই তারের দৈর্ঘ্যটা জেনে নেবে। এই তারের দৈর্ঘ্য ধরলাম আমি 50 মিটার, আর এই ডিস্টেন্সটা ধরো 10 মিটার। তাহলে এই বিটাটা ক্যালকুলেশন করা কোনো ব্যাপারই নয়, লম্ব বাই ভূমি। তাহলে সেইখান থেকে আমরা এই বিটাটা ক্যালকুলেশন করলে বিটা ইজ ইকুয়ালস টু tan ইনভার্স 10/50। এখান থেকে বিটার ভ্যালু পেয়ে যাব। আর যদি অসীম দৈর্ঘ্য হয়, এই তারটা ধরো অসীম হয়ে গেল, তাহলে এই বিটাটা কি হয়ে যাচ্ছে? বিটাটা ইকুয়ালস টু 90 ডিগ্রি হয়ে যাচ্ছে। তাহলে সেক্ষেত্রে এই ফর্মুলাটাই কি হয়ে যাবে? বিপি ইকুয়ালস টু μ0I/4πd। আলফা তো 0 ডিগ্রি, সো সাইন 0 ডিগ্রি প্লাস সাইন 90 ডিগ্রি, বিটা 90 ডিগ্রি হওয়ার জন্য। তাহলে μ0I/4πd, কারণ সাইন 0 ডিগ্রি 0 আর সাইন 90 1, তার জন্য এই ভ্যালুটা হয়ে যাবে। ঠিক একই রকম ভাবে ওই পি পয়েন্টটা যদি ওপরে না হয়ে এরকম জায়গায় হতো, তাহলে একই বিষয় একই রকম ভাবে ক্যালকুলেশন করবো। তাহলে আর বুঝতে পারছো কোনো অসুবিধা নেই। পি পয়েন্টটা যে কোনো জায়গায় হোক, যদি এরকম জায়গায় হয় তাহলে আমরা ওইখান থেকে অ্যাঙ্গেল করে ক্যালকুলেশন করে নিতে পারবো যে কত অ্যাঙ্গেলটার ভ্যালু, যে কত মান হতে পারে এই অ্যাঙ্গেলটার। ঠিক একই রকম ভাবে এই অ্যাঙ্গেলটাও ক্যালকুলেশন করে নিতে পারবো। তাহলে এই অ্যাঙ্গেল ক্যালকুলেশন করা কোনো ব্যাপারই নয় যদি তারের দৈর্ঘ্য বলে দেয়। আর অসীম দৈর্ঘ্য যদি হয় তাহলে সেই হিসাবে আমরা 90 ডিগ্রি
চুজ করে নিতে পারবো। চলো এবার তাহলে এই কনসেপ্টের ওপর আমরা তো ট্রিক্স বুঝে গেলাম, এবার আমরা অঙ্কগুলো করা শুরু করি। তো একটা অঙ্ক এখানে দেখতে পাচ্ছ, প্রবলেম নাম্বার 1। প্রদত্ত চিত্রানুসারে তারটির জন্য পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের রাশিমালা নির্ণয় করো। যদি তারের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা I = 10 অ্যাম্পিয়ার হয় এবং A = 5 মিটার হয়, তাহলে ওই বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান কি হবে? তাহলে দুটো পার্ট। ফার্স্ট পার্টে চৌম্বক ক্ষেত্রের রাশিমালাটা ক্যালকুলেশন করতে বলেছে, আগে সেটা করিনি, তারপর তার মধ্যে ভ্যালু বসালেই আমরা ওই পি পয়েন্টে চৌম্বক ক্ষেত্রের মানও বেড়ে যাবে। চলো তাহলে এই তারটাকে একটু ভালো করে বুঝে নিই। দেখো এই যে পি পয়েন্টটাকে আমি চুজ করে নিয়েছি না, এই পি পয়েন্টটা এই 1 নাম্বার তার, আমি এইটুকুনি তারটাকে বলছি 1 নাম্বার, ঠিক আছে? এই 1 নাম্বার তারের ওপর পড়ছে। তাহলে আমরা তো জানি কোনো তারের জন্য সেই তারের ওপরেই কোনো বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান 0 হয়। তাহলে পি পয়েন্টে 1 নাম্বার তারটার জন্য কিন্তু কোনো চৌম্বক ক্ষেত্র থাকছে না। আর এই তারটাকে আমি ধরো বললাম 2 নাম্বার তার, এই তারটা হচ্ছে এইখান থেকে এই পর্যন্ত, তে অসীম দৈর্ঘ্য, ঠিক আছে, নো প্রবলেম। এবার এই তারের জন্য পি পয়েন্টে চৌম্বক ক্ষেত্র হ্যাঁ থাকবে। তাহলে এটা ক্যালকুলেশন করি। এখন দেখো এই 2 নাম্বার তার, যেটাকে আমি এই প্রান্ত থেকে এই অসীম পর্যন্ত চলে গেছে ধরে নিয়েছি, তো তার একটা এন্ডে আছে। তাহলে এখানে কি একটু আগেই আমরা দেখেছি, ট্রিক্সটা বুঝে নিয়েছি, আলফা কি 0 ডিগ্রি, আর অন্যদিকে বিটা কত হবে? বিটা হয়ে যাচ্ছে এখানে 90 ডিগ্রি। সো বিপি কি হয়ে যাচ্ছে? বিপি = μ0I/4πa। একটু আগে আমরা দেখেছি যে এরকম তারের ক্ষেত্রে μ0I/4πd হয়। তো এখানে দূরত্বটা কি? দূরত্বটাকে a ধরে নিয়েছি, সো μ0I/4πa। ঠিক আছে, আর কোনো অসুবিধা নেই। এবার ফার্স্ট পার্টটা আমাদের হয়ে গেল। এবার সেকেন্ড পার্টটা, এর মধ্যে মান বসাতে হবে এবং তারপর ক্যালকুলেশন করতে হবে। তাহলে আই কত বলেছে? 10 অ্যাম্পিয়ার। তো μ0 এর ভ্যালু আগে বসিয়ে নিই। μ0 মানে আমরা জানি 4π × 10⁻⁷, এটা হয় ভ্যালু। আই কত? 10 অ্যাম্পিয়ার, ঠিক আছে, ডিভাইডেড বাই 4π, আর এ বলেছে 5। তো সবই এসআই ইউনিটে আছে, কোনো অসুবিধাই নেই। আর বিপি এর ইউনিট হবে টেসলা। সো ক্যালকুলেশন করলে এটাই হয়ে যাচ্ছে কি, 4π কাটলো, 2 হয়ে যাচ্ছে, সো 2 × 10⁻⁷ টেসলা। ক লাইনে হলো? 2 লাইনে একটা অঙ্ক হয়ে গেল ট্রিক্সের সাহায্যে, কোনো অসুবিধাই নেই, তাই না? এবার চলো এর পরের অঙ্কটা দেখি। এখানে সেকেন্ড প্রবলেমে আমরা দেখতে পাচ্ছি একটা বর্গাকার শেপ, তাই না? প্রদত্ত চিত্রানুসারে বর্গক্ষেত্রের কেন্দ্রে চৌম্বক ক্ষেত্রের মান নির্ণয় করতে হবে। এটা হচ্ছে কেন্দ্র, এই কেন্দ্রের মধ্যে চৌম্বক ক্ষেত্রের মান নির্ণয় করতে হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি দুটো তার আছে এবং দুটো তারের মধ্যে দিয়েই একই তড়িৎ প্রবাহ মাত্রা হচ্ছে 2 অ্যাম্পিয়ার করে, এবং এই দৈর্ঘ্যটা হচ্ছে 8 মিটার 8 মিটার করে। তাহলে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য হচ্ছে 8 মিটার। সেন্টারে আমাদের চৌম্বক ক্ষেত্র বার করতে হবে। এখানে আমরা এই যে তারগুলোকে দেখতে পাচ্ছি, ঋজু পরিবাহী হিসাবে যদি আমরা এটাকে ভেঙে নিই, তাহলে আমরা এখানে 4টে তার পাচ্ছি, 1 2 3 and 4, 4টে বাহুর 4টে তার। তাহলে এক এক করে দেখি। তাহলে সি পয়েন্টে 1 নাম্বার তারের জন্য, তা আমি সি থেকে ওই দুটো এন্ড পর্যন্ত লাইন ড্র করে নিলাম এবং মিডল পর্যন্ত এই লাইনটাকে ড্র করলাম। তাহলে এটা হচ্ছে ডিটা, যেটা আমরা দেখেছি ডি। সেই ডিটা এখানে কত? সেই ডি = এখানে 4 মিটার। এবার এই কোণগুলো আমাদের বার করতে হবে, আলফা আর বিটা। তা আলফা এটা, বিটা এটা। তাহলে আলফা কত হবে? যেহেতু এটা বর্গক্ষেত্র, তাহলে সব কোণগুলোই 90 ডিগ্রি। তাহলে এই কোণটা কত হবে? এটা মধ্যবিন্দু হবে। মধ্যবিন্দু হওয়ার জন্য এই আলফা = 45 ডিগ্রি হচ্ছে এবং বিটাও = 45 ডিগ্রি। তাহলে এই আলফা বিটার ভ্যালু যদি আমরা এই ফর্মুলাতে বসিয়ে দিই, তাহলে সি পয়েন্টে চৌম্বক ক্ষেত্র বিসি = μ0I/4πd sin 45 ডিগ্রি প্লাস sin 45 ডিগ্রি। সো μ0 মানে হচ্ছে আমরা দেখিয়েছি 4π × 10⁻⁷। এবার আমরা ভ্যালু বসিয়ে দিচ্ছি আই এর জায়গায়, দ্যাট ইজ 2 অ্যাম্পিয়ার। 2 sin 45 ডিগ্রি দুবার আছে, সো আমরা লিখে দিচ্ছি 2/√2 ডিভাইডেড বাই 4π। ডি কত? ডি হচ্ছে এখানে 4 × 4। 4π কেটে গেল, এটা 2 হয়ে গেল, এই 2 আবার এখানে কেটে গেল। সো 1/√2 × 10⁻⁷ টেসলা। এটা হচ্ছে একটা তারের জন্য।
এবার এর অভিমুখ ভাবো, দেখো এখানে 1 নম্বর তারের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ হচ্ছে ডান হাতের বুড়ো আঙুল বরাবর। যদি আমি ধরে নিই তাহলে এই ডান হাতের 4টে আঙুল সি এর জন্য কি হচ্ছে, বোর্ডের ভেতরের দিকে ঢুকছে, কারণ সিটা তারের ডান দিকে আছে বলে। তাহলে ভেতরের দিকে ডিরেকশন চুম্বক ক্ষেত্রের। এবার দেখি 2 নম্বর তারের জন্য, দেখো 2 নম্বর তারের জন্য সি বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের অভিমুখ বোর্ডের ভেতরের দিকে, এবং এই 2 নম্বর তারের থেকেও সি বিন্দুর দূরত্ব একই, কারণ এটা বর্গক্ষেত্র হওয়ার জন্য। তাহলে এই 2 নম্বর তারের জন্য কোণগুলো কি একই থাকছে না আলাদা হচ্ছে? একই থাকছে, এখানেও 45 ডিগ্রি 45 ডিগ্রি হচ্ছে। তাহলে 1 নম্বর তারের জন্য যা ক্যালকুলেশন করেছি 2 নম্বর তারের জন্য তাই ভ্যালু হবে, এবং দুটো ডিরেকশন একই দিকে হচ্ছে। তাহলে 2 নম্বর আর 1 নম্বর দুটো তারের জন্যই সি বিন্দুতে চৌম্বক ক্ষেত্র বিসি হবে 1 and 2 এর জন্য ইজ ইকুয়ালস টু 2 ইন্টু 1/√2 ইন্টু 10⁻⁻7 টেসলা। ঠিক আছে, দ্বিগুণ হয়ে গেছে। এবার দেখো 3 নম্বর আর 4 নম্বরের জন্য। আগে ফার্স্ট 4 নম্বরটা দেখো। 4 নম্বরের জন্য এই সি পয়েন্টের দূরত্ব আগের মতন একই দেখতে পাচ্ছি, এই ডিস্টেন্সটাও 4, কারণ এটা যদি 8 হয় সি পয়েন্ট ওর মধ্যবিন্দু হওয়ায় 4। এবার কোণগুলো আগের মতন একই 45 ডিগ্রি 45 ডিগ্রি। তাহলে এখানেও ভ্যালু একই হবে। এখানে একটাই পার্থক্য হবে, সেটা কি বলতো? ডিরেকশনের। দেখো 4 নম্বর বরাবর তুমি তোমার ডান হাতের বুড়ো আঙুলটাকে ধরো, তড়িৎ প্রবাহের ডিরেকশন এটা। এবার 4টে আঙুল কি হচ্ছে? 4টে আঙুল এক্ষেত্রে সি বিন্দু থেকে বাইরে তোমাদের দিকে বেরিয়ে আসছে, কারণ এই তারের রেসপেক্টে, এই 4 নাম্বার তারের রেসপেক্টে ডান দিকটা হচ্ছে নিচের দিকটা আর বাঁ দিক হচ্ছে ওপরের দিক। বোঝা যাচ্ছে তো? এই 4 নাম্বার তারটাকে যদি তুমি সোজা করে আঁকো তাহলে ডান দিক নিচের দিক হচ্ছে আর বাঁ দিকটা এই স্কোয়ারের ভেতরের দিক হচ্ছে। তাহলে এর জন্য চৌম্বক ক্ষেত্রের অভিমুখ তোমাদের দিকে, তাহলে আগের অপোজিট দিকে হলো। ঠিক একই রকম ভাবে ভ্যালু তো একই, কিন্তু ডিরেকশন অপোজিট। তাহলে 4 নম্বর আর 3 নম্বর দুটোর জন্যই আবার একই রকম ভ্যালু, বাট ডিরেকশন আগের অপোজিট দিকে। তাহলে আমরা কি লিখতে পারি? তাহলে এটাকে আমরা লিখে নিই বি সি ফর 3 and 4 এদের দুজনের জন্য -2 ইন্টু 1/√2 ইন্টু 10⁻⁻7 টেসলা। তাহলে টোটাল সি পয়েন্টে চৌম্বক ক্ষেত্র কি হলো? তাহলে সি পয়েন্টে এই 4টে তারের জন্য টোটাল ম্যাগনেটিক ফিল্ড কি হলো? বিসি যদি বলি, বিসি ইজ ইকুয়ালস টু বিসি ফর 1 and 2 প্লাস বিসি ফর 3 and 4। এদের ভ্যালু তো সমান এবং বিপরীতমুখী, একটু আগে আমরা দেখলাম। যেমন এক্ষেত্রে আমরা দেখেছিলাম 2/√2 ইন্টু 10⁻⁻7, আর এর জন্য হচ্ছে -2/√2 ইন্টু 10⁻⁻7। সো অ্যান্সার কি হয়ে গেল? ফাইনালি 0। তাহলে সি পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ডের কোনো ভ্যালুই থাকলো না। বোঝা গেল কত সহজে ক্যালকুলেশন করলে? আশা করছি এই ঋজু পরিবাহীর ওপর যে সমস্ত অঙ্কগুলো হয় আর কোনো অসুবিধা তোমাদের হবে না। তোমরা কি কি খেয়াল রাখবে? 1 নম্বর, ওই ঋজু পরিবাহী থেকে যে পয়েন্টে চৌম্বক ক্ষেত্র নির্ণয় করতে হবে সেই পয়েন্ট পর্যন্ত তোমরা আগে পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা বার করে নেবে, কারণ এটাই এক্ষেত্রে ডি, এবং এই ডিটাকেই আমরা বারবার অ্যাপ্লাই করব, তাই না? তারপর কি অ্যাপ্লাই করবে? যদি তারটা ইনফাইনাইট লেন্থের হয় তাহলে আলফা আর বিটার ভ্যালু তোমার ওই সি পয়েন্টটা কোথায় হচ্ছে তার উপর ডিপেন্ড করে 0 ডিগ্রি বা 90 ডিগ্রি হতে পারে। আর যদি ফাইনাইট তার হয় তাহলে ওই সি পয়েন্ট থেকে তারের দুটো এন্ডে লাইন ড্র করে নেবে। লাইন ড্র করার পর ওই তারের দৈর্ঘ্য থেকে এই অ্যাঙ্গেল দুটোকে ক্যালকুলেশন করবে। যদি তারের দৈর্ঘ্য না থাকে, এরকম স্ট্রাকচারটা থেকেই বোঝা যায়, তাহলে তো কোনো অসুবিধাই নেই। যদি না বোঝা যায় তাহলে তারের দৈর্ঘ্য থেকে এই অ্যাঙ্গেল আলফা আর অ্যাঙ্গেল বিটা এই দুটো ক্যালকুলেশন করে নেবে। এবার সেগুলোকে বসিয়ে দিলেই তোমরা অনায়াসে এই দুটো ফর্মুলা থেকে ভ্যালু পেয়ে যাচ্ছ। তাহলে ইনফাইনাইট ওয়্যারের জন্য μ0I/2πd যদি দু প্রান্তই ইনফাইনাইট হয়, যদি এক প্রান্ত ইনফাইনাইট হয় আর আরেকটা প্রান্ত যেটা 0 ডিগ্রি হয়, তাহলে এটা হয়ে যাচ্ছে কি? তাহলে এটাই হয়ে যাচ্ছে তখন μ0I/4πd। আর যদি ফাইনাইট ওয়্যার হয় তাহলে μ0I/4πd ইন্টু সাইন আলফা প্লাস সাইন বিটা। ওকে, আজকে পুরো ক্লাসটা দেখার জন্য তোমাদের সকলকে অনেক অনেক থ্যাংক ইউ। টাটা।